প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপর আমি পাঠদান করব সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য ফিনান্স এবং ব্যাংকিং বিষয় থেকে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। এই অধ্যায়ের উপরে বিগত অনেকগুলো ক্লাস আপলোড করা আছে ইউটিউবে। তোমরা আমাদের সেই ইউটিউবের যে চ্যানেল সেখানে গিয়ে এই অধ্যায়ের উপরে সেই বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো। এতে করে তোমাদের অধ্যায়ের যে দক্ষতা সেটি আরও বৃদ্ধি পাবে। এটি নবম শ্রেণীর জন্য হলেও এই অধ্যায়টি কিন্তু দশম শ্রেণীরও কাজে লাগবে, কারণ নবম এবং দশমের একই সিলেবাস। তো চলো আজকে একটু অধ্যায় শিরোনাম নিয়ে কথা বলি। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য কী? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকে তুমি একটা জমি ক্রয় করতেছো 2 লক্ষ টাকা দিয়ে, দেখা গেল 5 বছর পরে ওই জমির মূল্য কিন্তু 2 লক্ষ টাকা থাকছে না। এটি কিন্তু হয়তো দ্বিগুণ বা 3 গুণ বা তারও বেশি হতে পারে। স্থান কাল পাত্রভেদে এই মূল্যটা বৃদ্ধি পায়। এই পরিবর্তনের মূল কারণটাই হচ্ছে সময় মূল্য। অর্থাৎ এখন যদি তুমি কাউকে 1 লক্ষ টাকা ধার দাও, 5 বছর পরে যদি সে তোমাকে 1 লক্ষ টাকা ফেরত দেয়, তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। কেন ক্ষতিগ্রস্ত হচ্ছ, কী জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছ, এটিই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়। অর্থাৎ সুদের হার তারতম্যের কারণে আমি যে পরিমাণ অর্থ বর্তমান সময়ে কাউকে ধার দেই, 5 বছর পরে যদি সেটি আদায় করতে যাই, তখন কিন্তু সেম অর্থ তার থেকে নিলে আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হই। এই পার্থক্যের মূল কারণ হচ্ছে সুদের হার। তাহলে অর্থের সময় মূল্য তারতম্যের মূল কারণই হচ্ছে সুদের হার। আজকে একটি সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। তাত্ত্বিক আলোচনা এই অধ্যায়ের উপরে পূর্বে অনেকগুলো ক্লাসে আছে, তোমরা সেটি দেখে নিবে অবশ্যই আশা করি। আজকে চলো একটি সৃজনশীল নিয়ে আলোচনা করি। এখানে বলা আছে কি, জনাব আকাশ জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পান। এই টাকা, এই অর্থ তিনি কি করবেন? একটি ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখতে চান। এখন তিনি যে 5 বছরের জন্য জমা রাখবেন, কয়েকটা ব্যাংকে তিনি খোঁজ নিয়েছে। প্রথমটা কি দেখো, পদ্মা ব্যাংক বার্ষিক 10% মুনাফার প্রস্তাব দেয়। আকাশ সাহেব উনি পদ্মা ব্যাংকে গেলেন। পদ্মা ব্যাংক তাকে বলল যে আপনি যেটা অর্থ আমার কাছে জমা রাখবেন, এটার উপর আপনাকে আমি বার্ষিক 10% হারে সুদ দিব। অপরদিকে মেঘনা ব্যাংক, তিনি আরও একটা ব্যাংকে গেলেন যে দেখি অন্য ব্যাংকে একটু সুদ বেশি পাওয়া যায় কিনা। সেখানে তিনি অফার পেলেন যে ত্রৈমাসিক 9.5% চক্রবৃদ্ধি মুনাফার প্রস্তাব দেয়। অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হবে, সুদের যে সুদ আসলের উপরে আবার সুদ প্রদান করবে 3 মাসের টার্মে। এখন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কোন ব্যাংকে অর্থ জমা রাখবেন, আর এই সিদ্ধান্তটাই এখন তুমি তাকে দিবে। কিভাবে? প্রথমে তো আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কি বলা আছে, চক্রবৃদ্ধিকরণ কি, সুযোগ ব্যয় কি ব্যাখ্যা করতে বলা হয়েছে। গ নাম্বার বলেছে কি, পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। আমরা দেখব এই তথ্য অনুযায়ী 10 লক্ষ টাকা নিয়ে পদ্মা ব্যাংকে রাখবো, দেখব যে উনি কত টাকা পায় 5 বছর পরে। আবার কি করব, ঘ নাম্বারে বলেছে যে কোন ব্যাংকে অর্থ জমানো লাভজনক। তো সেজন্য আমাকে কি করতে হবে, আমি এবার মেঘনা ব্যাংকের শর্তে যাব। মেঘনা ব্যাংকের শর্তে গিয়ে দেখব মেঘনা ব্যাংকে অর্থ জমা রেখে আমি কি টাকা বেশি পাই পদ্মা ব্যাংকের থেকে নাকি কম পাই। তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো এবং সেটাই হবে আমার মতামত। তো চলো এবার চক্রবৃদ্ধিকরণ কি। চক্রবৃদ্ধিকরণ হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ সুদ আসলে বৃদ্ধি পেয়ে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ দাঁড়ায় সেটিকে আমরা ভবিষ্যৎ মূল্য বলি। এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতি হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। অর্থাৎ এক কথায় যদি বলি, অর্থের বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। তোমরা জানো যে অর্থের মূল্য হচ্ছে, সময় মূল্য হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে অর্থের বর্তমান মূল্য, এখন এই সময় অর্থের যে দাম 100 টাকা 100 টাকাই। যেমন শায়েস্তা খাঁর আমলে কী ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এখন যদি তুমি 1 টাকা নিয়ে দোকানে বলো যে আমাকে 8 মণ চাল দেন, তোমাকে পাগল ছাড়া কিছুই বলবে না, তাই না? এখন তুমি 8 মণের হিসাব করে দেখো কত টাকা হয়, অনেক বেশি পরিমাণ। এই তারতম্যটা কেন হচ্ছে? এটা ক্রমান্বয়ে অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই না? সুদের হার দিয়ে গুণ করে 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 বছরে এত পরিমাণ হয়েছে আজকে। এটা আমরা নির্ণয় করার কিছু টেকনিক আছে, পদ্ধতি আছে, সেটি এই অধ্যায়ে আলোচনা করে আমরা শিখব। এরপর আছে সুযোগ ব্যয় কি, ব্যাখ্যা করো। সুযোগ ব্যয় কি? একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো একটি প্রকল্পের লভ্যাংশ প্রাপ্তির আশায় অপর প্রকল্পের সুযোগ ত্যাগ করাকে, একটি প্রকল্প থেকে আয় হবে এই আশায় অপর প্রকল্পের আয়ের সুযোগ
ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। যদি আরেকটু ক্লিয়ার করি, মনে করো আমি এক্স ব্যাংকে 100 টাকা জমা রাখলাম। এক্স ব্যাংকে 100 টাকা জমা রাখলে আমাকে 15% সুদ দিবে। 15% সুদ দিলে আমি মেয়াদ শেষে তাহলে কত পাবো? 100 যোগ 15, 115 টাকা। ঠিক আছে। আমি যদি ওয়াই ব্যাংকে অর্থ জমা রাখি 100 টাকা, ওয়াই ব্যাংক আমাকে ধরো বললো যে তোমাকে 12% সুদ দিব, তাহলে মেয়াদ শেষে আমি কত পাবো? মেয়াদ শেষে পাবো 100 যোগ 12 অর্থাৎ 112 টাকা। দেখো দুইটা ব্যাংকই কিন্তু আমাকে সুদ দিচ্ছে, দুইটা ব্যাংকই সুদ দিচ্ছে। একটাতে দিচ্ছে 15% আর একটাতে দিচ্ছে 12%। এখন যে কাউকে সিদ্ধান্ত নিতে বললে সে কোনটা নেবে? অবশ্যই এক্স ব্যাংক নেবে, এবং এটাই হওয়া উচিত, কারণ এক্স ব্যাংকে কিন্তু আমাকে অর্থ বেশি দিচ্ছে। ওয়াই ব্যাংকে কি তাহলে সুদ দিচ্ছে না? ওয়াই ব্যাংকেও সুদ দিচ্ছে, কিন্তু কেন আমি এই সুযোগটা ত্যাগ করলাম? অধিক লাভের আশায়। এটাতে আমি পাচ্ছি 15%, এটাতে আমি পাচ্ছি 12%। এই সুযোগটা গ্রহণ করার আশায় আমি এই সুযোগটা ত্যাগ করলাম, অর্থাৎ এক্স ব্যাংকের অফারটা গ্রহণ করতে গিয়ে আমি ওয়াই ব্যাংকের অফারটা ত্যাগ করলাম। তাহলে এটাকেই বলে সুযোগ ব্যয়। একটা অপরচুনিটি ধরতে গিয়ে আর একটা সুযোগ ত্যাগ করাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে, পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। তাহলে এখানে কি নির্ণয় করতে বলা হয়েছে? বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য? এটি পরীক্ষায় তোমরা অনেক সময় ভুল করো। এর মূল কারণ হলো তোমার ধারণায় ভুল। এখানে তো আমার বর্তমান মূল্য দেওয়াই আছে, 10 লক্ষ টাকা এখন জনাব আকাশের কাছে আছে, সে ভবিষ্যতে কত পাবে, তাহলে কি নির্ণয় করতে বলা হয়েছে? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা গ নাম্বার দিয়ে লিখব পদ্মা ব্যাংকের ক্ষেত্রে, পদ্মা ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে সুদের হার একটা ফ্যাক্টর আছে, সূত্র সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। যদি বার্ষিক সুদ হয় তখন এক সূত্র হয়, যদি বছরে একাধিকবার অর্থাৎ চক্রবৃদ্ধি আকারে সুদ হয় তখন এক সূত্র। তাহলে এখন আমাদের পদ্মা ব্যাংকে কিন্তু বার্ষিক ভিত্তিতে সুদ দিচ্ছে, অর্থাৎ বছরে একবার। তাহলে এখানে আমরা লিখে নিব বার্ষিক সুদ। পদ্মা ব্যাংক আমাকে দিচ্ছে বার্ষিক সুদ। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এফভি দ্বারা কি বোঝায়? এফভি দ্বারা বোঝায় ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য এটি কি আমাদের জানা আছে? 5 বছর পরে আমরা কত পাবো এটি তো আমরা জানি না, এটিই তো নির্ণয় করতেছি। তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, কত হয় আমাদের জানা নেই। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, অর্থাৎ জনাব আকাশের কাছে বর্তমানে কত টাকা আছে। জনাব আকাশের কাছে বর্তমান আছে 10 লক্ষ টাকা, তাহলে পিভি এর ভ্যালু হচ্ছে 10 লক্ষ। এটা হচ্ছে 1, সূত্রের 1। যখন তুমি করবা এই 1 থাকবেই, এটা সূত্রের প্রয়োজনে, এটার কোনো ভ্যালু আর বের করবো কি? 1 to 1। আই হচ্ছে কি? সুদের হার, সুদের হার। তাহলে এখানে পদ্মা ব্যাংকের সুদের হার কত খেয়াল করো। পদ্মা ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। এটাকে কি করতে হবে? 10কে 100 দিয়ে ভাগ করতে হবে দশমিকে নিয়ে আসার জন্য। এটা হবে 0.1। যেখানে সুদের হার যেখানে যে সূত্রে থাকবে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে 100 দিয়ে ভাগ করে ওটাকে দশমিকে নিয়ে আসতে হবে। আর কি প্রয়োজন? এন, নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা। সময়, কত বছরের জন্য উনি অর্থ জমা রাখবেন? উনি 5 বছরের জন্য অর্থ জমা রাখবেন। তাহলে এন এর মান হচ্ছে 5 বছর। তোমার সূত্রের প্রয়োজনে যা যা দরকার তুমি সব কিছু কিন্তু মানগুলো পেয়ে গেছো। এবার মানটা তাহলে বসাই আমরা। পিভি এর জায়গায় বসাবো 10 লক্ষ, 1 প্লাস আই এর জায়গায় বসাবো 0.1, এন এর জায়গায় বসাবো 5। এবার তোমাকে ক্যালকুলেটারে এটা হিসাব করতে হবে। এই যোগটা তোমার করার প্রয়োজন নাই, তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটারে ব্র্যাকেট ব্যবহার করা যায় সেভাবেই করবে। প্রথমে কত উঠাইতে হবে? 10 লক্ষ। এরপরে তুমি ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.1 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার কত? 5। তাহলে হয় 16,10,510 টাকা। অর্থাৎ পদ্মা ব্যাংকে জনাব আকাশ যদি 10% সুদে অর্থ জমা রাখে, 5 বছরের মেয়াদ শেষে সে কত পাবে? 16,10,510 টাকা। তাহলে তোমার
এটার অ্যান্সার হয়ে গেল যে মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে। মেয়াদ শেষে 16,10,510 টাকা পাওয়া যাবে। গ নাম্বার আমাদের শেষ। এটা একটু লিখে রাখি এখানে, কারণ পরবর্তীতে সিদ্ধান্তের জন্য প্রয়োজন হবে। 16,10,510 টাকা। ফাইন। এরপর আমরা যাব ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে যে কোন ব্যাংকে অর্থ জমানো লাভজনক। তার মানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে তুমি পদ্মা ব্যাংকেরটা এবার নির্ণয় করো। পদ্মা ব্যাংকে নির্ণয় করে দেখো যে পদ্মা ব্যাংকে তুমি কি অর্থ বেশি পাও নাকি কম পাও, সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে তাহলে আগে বের করতে হবে যে মেঘনা ব্যাংকে আমি কত টাকা পাই সেটা দেখতে হবে। মেঘনা ব্যাংকের ক্ষেত্রে এবার দেখো আগে ছিল আমাদের বার্ষিক সুদ, এবার মেঘনা ব্যাংক আমাকে অফার করতেছে কি চক্রবৃদ্ধি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সুদ আসলের উপরে সুদ প্রদান করা হবে। তাহলে এখানে আমরা লিখে নেই চক্রবৃদ্ধি সুদ। মেঘনা ব্যাংক দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী হবে, সব কিছু ঠিক থাকবে। FV = PV × 1 প্লাস এখানে পরিবর্তন I/M হোল টু দি পাওয়ার N × M। তাহলে নতুন কি পেলে, নতুন হচ্ছে M। সে কথায় পরে আসি, আগে দেখি এখানেও সেম। FV হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, এটা আমাদের জানা নাই। PV হচ্ছে বর্তমান মূল্য। এ ব্যাংকেও তো সে 10 লাখ টাকাই নিয়ে যাবে, তাহলে বর্তমান মূল্য কত, এখানেও 10 লাখ টাকা। I সুদের হার, এখানে সুদের হার কত দেখো 9.5%। তাহলে কি করব 9.5% বা এটাকে 9.5 ভাগ 100 বা কত হবে 0.095। এটা আর কি প্রয়োজন, N সময়, এখানেও সময় 5 বছর। এবার আসো M দ্বারা কি বোঝায়, চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে কয়বার চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হচ্ছে। আমরা জানি যে বছরে যদি 2 মাস অন্তর অন্তর সুদ দেয়, অর্থাৎ যদি উদ্দীপকে বলা থাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধি, তখন M এর মান কত হবে, 12 হচ্ছে মাস। বছরে মাসের সংখ্যা কয়টা, 12টা। দ্বিমাসিক মানে 2 মাস অন্তর, তাহলে দেখো কত আসে, তখন M এর মান হচ্ছে কত, 6। আচ্ছা, মাসিকেও তো চক্রবৃদ্ধি থাকতে পারে, তাই না, মাসে মাসে সুদ প্রদান করছে, তখন কি হবে, M এর মান হবে 12কে 1 দিয়ে ভাগ, কারণ প্রত্যেক মাসে কত হবে, M এর মান 12। যদি বলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তখন M এর মান কত হবে, 12 ভাগ 3 কত হয় দেখো, 3 × 4 = 12। যদি বলে ষান্মাসিক, অর্থাৎ 6 মাস অন্তর, বা আরেকটা নাম কি অর্ধবার্ষিক, বছরের অর্ধেক কি 6 মাস, তাহলে 12/6 কত হবে, M এর মান তখন হবে কত, 2। এভাবে করে তোমাকে চক্রবৃদ্ধির সংখ্যাটা বের করতে হবে এবং এটা মনে রাখার বিষয়, প্রত্যেকবার তোমাকে ভাগ করে করে দেখানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের জানা থাকলো যে মাসিক হলে M এর মান হবে 12, দ্বিমাসিক হলে M এর মান হবে 6, কেন কি সেটার ব্যাখ্যা এখানে। ত্রৈমাসিক হলে M এর মান হবে 4, ষান্মাসিক হলে M এর মান হবে 2। উদ্দীপকের প্রয়োজনে তুমি এগুলো ব্যবহার করবে। এখানে তোমার উদ্দীপকে বলা হয়েছে কি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তাহলে আমার ত্রৈমাসিক হলে M এর মান কত হয়, M এর মান হয় 4। এবার আমি মানটা বসাই এবং অ্যান্সার কত হয় সেটি দেখি। PV এর জায়গায় বসাবো 10 লক্ষ, 1 যোগ I এর মান 0.095, M এর মান হচ্ছে চক্রবৃদ্ধি 4, N এর মান 5 ইন্টু M এর মান হচ্ছে 4। এখানে এই যেটা আছে এটা ক্যালকুলেটরে হুবহু তুলেও অ্যান্সার আনতে পারো, তবে সেটা ক্যালকুলেটর ভেদে ভিন্ন হয়। আমরা নর্মালি যে ক্যালকুলেটরটা বেশি ব্যবহার করি 991 কালো রঙের, যেটা তোমরা সহজে বুঝবে। তো সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ারটা যদি একসাথে তুমি গুণ করে দাও অ্যান্সারটা ভুল আসে। এই জন্য কী করতে হয়, আর একটা লাইন তোমরা করবে 1 + 0.095 / 4 হোল টু দি পাওয়ার 4 × 5 কত হবে 20। এবার কিন্তু তুমি একসাথে করতে পারো। তাহলে দেখি একসাথে করলে এবার কত হয়, 10 লক্ষ ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.095 ভাগ 4 ব্র্যাকেট ক্লোজ
হোল টু দি পাওয়ার 20। 20 তাহলে কত হবে? 15,99,109.83। দেখো তাহলে আমাকে বলছে যে মতামত দাও। এখন কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারি। কিভাবে পারি? দেখো, আমি যদি পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখি, পদ্মা ব্যাংকে কিন্তু আমি মেয়াদ শেষে পাচ্ছি কত? 15,99,109.83। কিন্তু আমি যদি পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখতাম সেক্ষেত্রে আমার কত টাকা পাওয়ার সম্ভাবনা আছে? 16,10,510। তাহলে আমি কোনটা নেব? আমি অর্থ জমা রাখলাম, রাখার পরে মেয়াদ শেষে যেটা থেকে আমি বেশি অর্থ পেতে পারি সেটাই তো গ্রহণ করব। তাহলে দেখা যাচ্ছে কি পদ্মা ব্যাংকে কিন্তু আমি বেশি অর্থ পাচ্ছি, এটাতে পাচ্ছি 16,10,000 সামথিং, আর মেঘনা ব্যাংকে আমাকে দিচ্ছে 15,99,000। অর্থের পরিমাণ কিন্তু একই, 10 লক্ষই রাখতেছি, মেয়াদও 5 বছর। তাহলে কোন ব্যাংকে টাকা রাখবো? অবশ্যই পদ্মা ব্যাংকে। তাহলে এখানে আমাকে সেই সিদ্ধান্তটা জানাতে হবে, যেহেতু পদ্মা ব্যাংক মেয়াদ শেষে 16,10,510 টাকা প্রদান করবে, এবং এটা তুমি কোথা থেকে পাইছো সেটাও বলে দিতে হবে, যে গ হতে। ঠিক আছে? সুতরাং পদ্মা ব্যাংকে অর্থ জমানো অধিক লাভজনক। ঠিক আছে? দেখো তাহলে তোমরা কিন্তু এখন সিদ্ধান্ত নিতে পারবে। এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারবে যে কোন সিদ্ধান্তে তুমি যাবে, যেটাতে বেশি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা যে অর্থ জমা রাখবো সেই অর্থ জমা রাখতে গিয়ে যে প্রতিষ্ঠান থেকে বেশি অর্থ পাওয়া যাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এই সিদ্ধান্তটা আমরা এখানে কাজে লাগালাম, দেখলাম যে পদ্মা ব্যাংকে বেশি অর্থ দিচ্ছে, সুতরাং পদ্মা ব্যাংকে আমার জন্য অর্থ জমানো লাভজনক। শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তোমরা এ ধরনের গাণিতিক সমস্যা তোমাদের বোর্ড বই, সহায়ক বিভিন্ন বই বা নিজেরাও চেষ্টা করবে। অঙ্ক এভাবে বানানো যায়, কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে নিজেরাও অঙ্ক প্র্যাকটিস করবে, তাতে করে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব অর্থের বর্তমান মূল্য নির্ণয় দেখাতে এবং বার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয় করে দেখাতে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আশা করি। করোনার সময় বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না, বাবা মায়ের কথা শুনবে এবং পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।